প্রশান্তির হাসি। এসব ভাবতে ভাবতেই যা চোখ দুটো ছলছল করে ওঠে। এতক্ষণ তার চোখ জোড়া পায়ের নখের দিকে স্থির ছিল। এবার সে চোখ জোড়া উপরে তুলতেই সবার ভিড়ে সবুজ পাঞ্জাবি পরা সেই ছেলেকে দেখতে পেল, যাকে সে এতক্ষণ মনের আলো ছায়ার ভিড়ে খুঁজছিল। এদিকে তুর্য আর অরুণিকা শতাব্দীর সামনে এসে দাঁড়ালো। অরুণিকা হাঁটু কেড়ে বসে বলে, শতাব্দী দিদি, তুমি আমাদের ফেলে চলে যাবে? অরুণিকার মুখে শতাব্দী দিদির ডাকটা শুনে শতাব্দীর ভেতরটা আরো খালি হয়ে গেল। শতাব্দী কাপা কণ্ঠে বলল, ছোট সখী, এভাবে পর করে দিলে আমায়। আমাকে সতু আপুর ডাকবেন না? অরুণিকা তুর্যের দিকে একবার তাকালো, তারপর বলল, আমি তো চেয়েছি তোমাকে আমার আপু করে নিয়ে যেতে। তুমিই তো দিদি হয়ে গেলে। কি হতো তাহমিদকে বিয়ে করলে? তুমি সবসময় আমার সাথেই থাকতে পারতে। তুর্য অরুণিকার হাত ধরে ইশারায় তাকে চুপ থাকতে বলল। শতাব্দী মলিন হেসে বলল, আমার তো আপু হওয়ার যোগ্যতা ছিল না। ঈশ্বর এটাই চেয়েছিলেন। উনি আমাকে তোমার দিদি বানিয়ে পাঠিয়েছিলেন। আহনাব তুর্যের পাশে এসে দাঁড়িয়ে বলল। কংগ্রাচুলেশন, নতুন জীবন সুখের হোক। সৃজা এসে অরুণিকার হাত ধরে বলল। দিদিকে হলুদ লাগিয়ে দাও। অরুণিকা হলুদ লাগিয়ে দিয়ে শতাব্দীকে বলল, জানো, কাল আমি তাহমিদকে প্রথম কাঁদতে দেখেছি। শতাব্দী চোখ বড় বড় করে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা আবারও বলল, ও কারোর সামনে কাঁদে না, ওয়াশরুমে গিয়ে কাঁদে। ওর চোখ অনেক লাল হয়ে যায়। সায়ন্তী আপু মারা যাওয়ার পর আরাফ যেভাবে কাঁদতো, এখন ঠিক সেভাবেই তাহমিদ কাঁদে। আমি আগে কখনো তাহমিদকে কাঁদতে দেখি নাই। ও কেন কাঁদে জানো? শতাব্দীর গলায় কিছু একটা আটকে যাচ্ছিল। সে কোনো কথা বের করতে পারছিল না। তবু অনেক কষ্টে অরুণিকার হাত ধরে কাপা কণ্ঠে বলল। বলো না সখী, শুনতে পারবো না? অরুণিকা আরো কিছু বলতে যাবে, তখনই আহনাব বলল। অরু, এদিকে আসো। অরুণিকা নামতেই আহনাব তার হাত ধরে অন্যদিকে নিয়ে গেল। বলল, শতাব্দীকে তাহমিদের ব্যাপারে কোনো কথা বলবে না। কেন? তুমি এসব বুঝবে না। এখন এসব বললে ঝামেলা হবে। তুমি কি চাও কোনো ঝামেলা হোক? না, আমি কেন চাইবো? আমি তো চাই ওরা দুজন। আহনাব অরুণিকাকে থামিয়ে দিয়ে বলল। তোমাকে প্রেম গুরু হতে হবে না। তুমি বয়সে অনেক ছোট। আমাদের এসব বুঝার যথেষ্ট বয়স হয়েছে। যেখানে আমরা চুপ করে আছি সেখানে তোমাকে বুঝতে হবে। এটা সম্ভব না, তাই আমরা চুপ করে আছি। এদিকে ইমন আর মাওসিয়া শতাব্দীকে শুভেচ্ছা জানিয়ে একপাশে গিয়ে বসে। ইভান মেহমানদের খাওয়া দাওয়ার দেখাশোনার মাস্টার মশাইকে সাহায্য করছে। আরব তাহমিদের পাশে দাঁড়িয়ে আছে। তাহমিদ দূর থেকে শতাব্দীর দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর তুর্য এসে বলে, তুই শতাব্দীর সাথে কথা বলবি না। তাহমিদ মাথা নেড়ে সামনে পা বাড়ায়। তাহমিদ কাছাকাছি যেতে শতাব্দী পিড়ি থেকে উঠে দাঁড়ালো। তার মা কাছে আসতে এসে বলে, মা, স্নান করিয়ে দাও, গা জ্বলছে। শতাব্দী ভেতরে চলে যেতেই তাহমিদ অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সৃজা হঠাৎ কোথা থেকে এসে তাহমিদের হাতে একটুখানি হলুদ লাগিয়ে দিল। তাহমিদ সাথে সাথেই চমকে ওঠে। সৃজা বলে, শুনেছি কনের গায়ে লাগানো হলুদ তার বরের গায়ে লাগে। যদিও এটা কতখানি সত্য তা আমি জানি না, কিন্তু যদি সত্যি হয় তাহলে দেখবে তুমি আমার দাদা হবে। তাহমিদ পকেট থেকে রুমাল বের করে হলুদগুলো মুছে নিল। সৃজা তা দেখে বলে, দাদা, দিদি তোমাকে অনেক ভালোবাসে। তুমি দিদিকে নিয়ে পালিয়ে যাও। তোমরা তো দেশে চলে যাবে। ওখানে নিয়ে গেলে এরা আর দিদিকে খুঁজে পাবে না। তাহমিদ কোনো উত্তর দিল না। সৃজা মলিন হেসে বলে, দিদি ঠিকই বলেছে, তুমি তোমার কষ্ট লুকিয়ে রাখতে পারো না। তোমার চোখ দেখলেই সব বোঝা যায়। তাহমিদ চোখ বড় বড় করে সৃজার দিকে তাকালো। সৃজা আবারও বলে, সবার চোখে হাসি, শুধু তোমার চোখে বিষণ্ণতা। কেন দাদা, তুমি কষ্ট পাচ্ছ তাই তো? এমন কিছুই না। তাহমিদ কথাটা বলেই সরে গেল। তারপর আরাফের সামনে এসে বলে। আমি বাসায় যাচ্ছি। আরাফও তাহমিদকে আটকাতে পারছিল না। সেই ইভানকে এসে বলে। আমি তামিদের সাথে বাসায় চলে যাচ্ছি। এদিকে ইভান অতিথিদের সাথে কুশল বিনিময় করার সময় খেয়াল করে একটা অর্ধবয়স্ক লোক বাইরের চেয়ারে বসে খুব মনোযোগ দিয়ে ইমন আর মাওসিয়াতের দিকে তাকিয়ে আছে। ইভান কিছুটা সামনে এগোতেই সালে আলী তার সামনে এসে দাঁড়ালো। ইভান তাকে দেখেই বলে, কেমন আছেন চাচা? সালে আলী ব্যস্ত কণ্ঠে বলে,
সালেহ আলী তাকে টেনে নিতেই সে পেছনে ফিরে দেখল সেই লোকটা আর নেই। ইভানের এবার সন্দেহ হলো। সে সালেহ আলীর সাথে কথা বলার মাঝে মেসেজ করে বাকিদের বিষয়টা জানিয়ে দিল। ততক্ষণে তাহমিদকে নিয়ে বাসায় পৌঁছে গেছে আরাফ। সে দেখলো ইভান গ্রুপে মেসেজ দিয়েছে, কেউ একজন আমাদের উপরে নজর রাখছে, অরুণিকার উপরে নজর রাখিস। মেসেজটা আরাফ দেখে তাহমিদকে বলে বাসা থেকে বের হতে যাবে। তখনই তাহমিদ এসে দরজা ভালোভাবে আটকে দিল। আরাফ ভ্রু কুঁচকে বলল, সর, দরজা বন্ধ করে দিয়েছিস কেন? ওরুকে আনতে যাব। তাহমিদ লাইট বন্ধ করে দিয়ে আরাফকে নিয়ে বারান্দায় এলো। আরাফ নিচে দাঁড়িয়ে থাকা গাড়িটাকে দেখে বলে, এই গাড়িটা এখানে? আমরা এখান থেকে ফেরার সময় এই গাড়িটা আমাদের পিছু নিচ্ছিল, কিন্তু আমি এতক্ষণ এটা স্বাভাবিক ভাবছিলাম। এখন ইভানের মেসেজ দেখে নিশ্চিত হয়েছি কি করব এখন? বাসা থেকে বের হতে হবে। ওরা জানে না আমরা কতালায় থাকি, কিন্তু এভাবে বের হলে তো চিনে ফেলবে। কিন্তু সালে আলী তো জানে আমরা কোথায় থাকি, কতলায় থাকি। তাহলে আজই কেন আসলো? আর এভাবেই বা কেন পিছু নিল? হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। আরাফ আস্তে আস্তে দরজার সামনে গিয়ে পিপহোল দিয়ে দেখলো একটা কালো কোট পরা লোক দাঁড়িয়ে আছে। তাহমিদ রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে এলো। আরাফ ধীরে ধীরে তার রুমে চলে গেল। রুমে গিয়ে আলমারির ভেতর থেকে একটা পিস্তল বের করে আনে। তাহমিদ পিস্তলটা দেখে বলে, এটা কোথায় পেয়েছিস? ইভান দিয়েছিল, ওর এক বন্ধুর বাবার পিস্তল। উনি পুলিশে চাকরি করেন। এটা বেআইনি আরাফ। আইন কানুন মেনে চলার সময় এই মুহূর্তে নেই। ইভান এটা সিকিউরিটির জন্য এনেছে, আর এই বিষয়ে আমি আর ও ছাড়া কেউই জানে না। আচ্ছা, এখানে কি বুলেট আছে? হ্যাঁ, 4টা আছে। আরাফ পিস্তল নিয়ে দরজার কাছে আসতে তাহমিদ বলে, আরাফ, আগে কখনো পিস্তল চালিয়েছিস? না। তাহলে অভিজ্ঞতা ছাড়া বুলেট সহ পিস্তল হাতে নিয়েছিস কেন? কিভাবে চালাতে হয় তা তো জানতে হবে। আরে, এটা তো সবাই জানে। না ভাই, উল্টাপাল্টা কিছু হয়ে গেলে দাঁড়া, এক কাজ করি, বিক্রম দাদাকে ফোন দেই। বিক্রমকে? অরুণিকার কেছে, যিনি আমাদের সাথে ছিলেন। তোর ওনার সাথে যোগাযোগ আছে? হ্যাঁ আছে। তাহলে তাড়াতাড়ি ফোন দে। তাহমিদ ফোন দিতেই বিক্রম ফোন রিসিভ করে। তাহমিদ পুরো ঘটনা খুলে বলতে তিনি তখন তার টিম নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে লোকটা কিছুক্ষণ পর পর বেল দিচ্ছিল। হুট করে সে কোথায় চলে যাচ্ছে, আবার 5 মিনিট পর পর এসে বেল দিচ্ছে। আরাফ ইভানকে মেসেজ দিয়ে বলে দিল বাসায় না আসার জন্য। তাই মাউসিয়া তার চাচুকে গাড়ি পাঠাতে বলে, আর সেই গাড়িতে নিয়ে তারা সোজা মাউসিয়াদের বড় চাচার বাসায় চলে গেল। মাউসিয়াদের বড় চাচা সেনাবাহিনীতে চাকরি করেন, আর এই মুহূর্তে তার বাসাটাই সবার জন্য নিরাপদ। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে বিক্রম তাহমিদকে ফোন করে। তাহমিদ বারান্দায় এসে দেখলো বিক্রম তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর আগের গাড়িটাও নেই। পুলিশের গাড়ি দেখে হয়তো সে গাড়িটা আর চলে গেছে। এরপর বিক্রম তাদের ফ্লোরে এসে তাদের নিচে নিয়ে নামলো, আর তার গাড়িতে করে তাহমিদ আর আরাফকে মাউসিয়াদের চাচার বাসায় নিয়ে নামালো। তারা সবাই গোল হয়ে একটা রুমে বসে আছে। অরুণিকা ঘুমিয়ে পড়েছে। মাউসিয়াত এসে বলে, আরুণিকাকে পাশের রুমে শুইয়ে দাও। আরাফ জোর গলায় বলল, না, ও ওখানেই থাকুক। কি বলছো আরাফ? ও এখন বড় হয়ে গেছে, বাসায় চাচিরা আছে, বড় চাচিই বললো ওকে নিয়ে আসতে। এবার ইমন বলে, আরাম যেতে দে ওকে, মাউসিয়াত থাকবে তো অরণিকার সাথে। আরাফ আরো জোর গলায় বলে, না বললাম তো, ও এখানেই থাকবে। আমি আর আহনাফ নিচেই ঘুমোবো। মাউসিয়াত বলল, না, নিচে কেন থাকবে? পাশে আরেকটা রুম আছে, ওখানে 2টো বেড পাশাপাশি আছে। তোমরা দুজন বরং আরুণিকাকে নিয়ে ওখানেই থাকো। এরপর সবাই যার যার রুমে শুয়ে পড়লো। আহনাফ অরুণিকাকে হাত ধরে বসে আছে। তখন আহনাফ বলে, আমাদের ওই বাসা ছাড়তে হবে। আহনাফ বলল, হ্যাঁ, আর ভাবছি আমরা অরুকে নিয়েই দেশে ফিরবো। এখানে তুই আর ইভান একা থাকবি। অরুকে কার ভরসায় রেখে যাবি? ওখানে আমরা সবাই থাকবো। আমি আরুকে কারো ভরসায় ছাড়তে চাচ্ছি না। ওর কিছু হয়ে গেলে? আমি আছি তো। আমি তোর উপর বিশ্বাস করতে পারবো না। অরু তোর কথা শুনবেও না, ও শুধু আমার কথাই শোনে। আচ্ছা, তাহলে ওরা যাক, আমি এখানেই থেকে যাই। তোরা বাইরে থাকলে আমি অরুকে দেখব। সেটাই কর। আর আমাদের শুটিং শিখতে হবে, লাইসেন্স গান লাগবে। এদিকে সকালে এ বিষয়ে কথাবার্তা হতেই তুর্য বলে, টুইঙ্কেল না গেলেও আমি এখানে থাকবো।
আনা ভ্রুকুচকে বলল, ওর সাথে তোর কি? আমার ওকে ছেড়ে ভালো লাগে না। ও আমার মন খারাপের বিনোদন। ইমন বলল, আচ্ছা তাহলে আমরা সবাই একসাথেই দেশে ফিরব। আরও 1 বছর অপেক্ষা করে। এই মুহূর্তে আমাদের একসাথে থাকা দরকার। আলাদা হওয়া ঝুঁকিপূর্ণ। ইভান বলল, তাহলে আমাদের দ্বিতীয় ধাপটাই আগে শুরু করা উচিত। আপাতত বিজনেস দাঁড় করানো উচিত। আর কিছু ট্রেনিং দরকার। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা এখনও শক্ত হইনি। তাই এই 1 বছরে আমাদেরকে রক্ষা করার মতো ক্ষমতা অর্জন করতে হবে, তা হোক আর্থিক বা শারীরিক। এদিকে রহমতুল্লাহর ফোনে কল এলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে উঠল। কি হলো এটা? রহমতুল্লাহ কাপা কণ্ঠে বলল, পুরো পরিকল্পনা নষ্ট হয়ে গেছে জনাব। ওরা না ফিরলে আমাদের এতদিনের পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। দেখুন জনাব, হঠাৎ করেই যে এমন কিছু হবে। রহমতুল্লাহকে থামিয়ে লোকটা বলল, সব তোমার বোকামির কারণে হয়েছে। আমি তো ভেবেছি ওরা ভয় পেয়ে কলকাতা ছেড়ে দেশে ফিরবে। হ্যাঁ, কিন্তু এখন তো ওরা দেশে ফিরবে না বলছে। কিন্তু জনাব, আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন যে ওরা দেশে ফিরছে না? তুমি কি ভেবেছো ওদের সাথে আমার লোক নেই? ওই 6 জনের প্রতি পদক্ষেপের খবর আমার কাছে আছে। আমার লোক সবসময় ওদের সাথেই থাকে। ওরা যে তোমার উপর সন্দেহ করে দেশে এসেছিল 1 মাসের জন্য, এটাও আমার লোকে বলেছে। ভাগ্যিস সব আগে জানতে পেরেছি, নয়তো ওরা জেনে যেত তুমি আমার লোক। এখন ওরাই তাই দেখছে যা আমি দেখিয়েছি। ওরা এখন মুর্শিদ জুবাইরদেরকেই সন্দেহ করছে। কিন্তু জনাব, লোকটা কে যে আপনাকে এসব খবর দিচ্ছে? তোমার এসব না জানলেও চলবে। এখন যা করার, আগে ওদের পরিকল্পনা পরিবর্তন করো। ওদের দেশানোর ব্যবস্থা করো, নয়তো এই 6টা বুলেট তোমাকে বিদ্ধ করবে। শতাব্দী বিয়ের শাড়ি পরে চুপচাপ বসে আছে। তার এক আত্মীয় তার হাতে শাখা পরিয়ে দিচ্ছে। এদিকে বাড়ি ভর্তি অতিথি ভিড় করেছে। মাস্টার মশাই বিশেষভাবে নিমন্ত্রণ দিয়েছেন, তাই 6 জনই অরিনিকাকে নিয়ে বিয়েতে এসেছে। এদিকে তাহমিদ একপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঢাক ঢোল বাজানো শব্দ কানে এলো। সবাই বর এসেছে বলে শোরগোল ফেলে দিল। মেয়েরা এদিক ওদিক ছোটাছুটি করছে। তাহমিদ এক দৃষ্টিতে তার চন্দ্রিমার হবু বরের দিকে তাকিয়ে আছে। বিরাজকুমার, একজন সেনা অফিসার। তাকে দেখে তাহমিদ প্রশান্তির হাসি দেয়, কারণ তার চন্দ্রিমার রাজপুত্র তার চেয়ে যোগ্যতায় অনেক ঊর্ধ্বে। সে মনে মনে ভাবল, আমার চন্দ্রিমা তো রাজপুত্র পেয়েছে, এখন আর কিসের চিন্তা। শতাব্দীর মা মিতুবালা হবু জামাতাকে বরণ করে নিলেন। ত্রিজা বোনের কাছে এসে বলে, দিদি, বর এসেছে। শতাব্দী ধীর কণ্ঠে বলল। তোর তাহমিদ দাদা ছিল ওখানে? ত্রিজা ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই আমার হবু বরকে দেখেছে, তাই না? হ্যাঁ, দেখবেই তো। শতাব্দী মলিন হাসি দিয়ে বলল, ওর জন্য তো আজ খুশির দিন, নিশ্চয়ই খুশি হয়েছে। ত্রিজা আর কিছু বলল না। এদিকে বিয়ের সময়ও ঘনিয়ে এসেছে, তাই বরকে বিবাহ মণ্ডপে বসানো হলো। শতাব্দীকেও আনা হলো। পান পাতার আড়ালে ঢেকে আছে শতাব্দীর মুখ, শুধু মেহেদি রাঙা হাত দুটোই চোখে পড়ছে। তাহমিদ শতাব্দীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার নিজেকে খুব নিঃস্ব মনে হচ্ছে। চোখ দুটো অসম্ভব জ্বালা করছে, কিন্তু কাঁদতে পারছে না। সে কেনই বা কাঁদবে? সে এটাই তো চেয়েছিল। এদিকে শতাব্দীকে বসানোর পর সে ভিড়ের মাঝে তাহমিদকে খুঁজতে লাগলো, আর তাহমিদ নিজেকে আড়াল করে নিল। মালা বদল হয়ে যাওয়ার পর মাসিয়া ইমনকে বলল, আমি এখন যাই, এতক্ষণ থাকতে পারবো না। ইমন বলল, চলো আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। তুমি একা আসবে আমার সাথে? অন্য কাউকে সাথে নিয়ে আসো, কারণ আমাকে নামিয়ে দেওয়ার পর তুমি তো একাই হয়ে যাবে। একা একা ওই বাসায় ফিরবে কিভাবে? তুর্য তাদের কথা শুনে বলে, আমার এখানে ভালো লাগছে না, আমি বাসায় যাব। চল ইমন, আমিও তোর সাথে যাব। ইমন বলল, তুই থাক, শতাব্দীর সাথে তোর ভালোই বন্ধুত্ব ছিল, এভাবে চলে যাবি? তো কি করব? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহমিদের বিধ্বস্ত মুখ দেখব? দেখ কিভাবে দাঁড়িয়ে আছে, ওর মধ্যে আলে এত ধৈর্য কিভাবে দিয়েছে। আমি ওর জায়গায় হলে হয়তো শতাব্দীকে উঠিয়ে নিয়ে যেতাম, নয়তো বিয়ে দিয়ে আসতাম না। ইমন আর তুর্য মাউসিয়াতকে বাসায় পৌঁছে দিতে গেল। তারপর সেখান থেকে তারা তাদের বাসায় গেল। এদিকে মাস্টার মশাই কন্যা সম্প্রদান করে তাহমিদের পাশে এসে দাঁড়ান আর বলেন, মেয়েটা আমার সুখে থাকুক, এটাই চাওয়া।
তাহমিদ মুচকি হেসে বলল, সুখে থাকবে মাস্টার মশাই, ও তো লক্ষ্মী একটা মেয়ে। মাস্টার মশাই তাহমিদের কাঁধে হাত রেখে বলে। শতাব্দী কি তোমার বিয়ের আগে কিছু বলেছে? তাহমিদ ভ্রুকুচকে মাস্টার মশাইয়ের দিকে তাকালো। তিনি আবারও বলে, জানি বলেছে, তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে। বাবা, তুমি আমার বিশ্বাস রেখেছ, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ। তুমি আমার মেয়েটাকে গ্রহণ করলে, আমার অনেক মান সম্মানহানি হতো। শতাব্দী আমার বড় মেয়ে, এরপর পুচকি বিয়ে দিতে হবে। মহল্লায় আমার একটা সম্মান আছে, আজ সব তুমি রক্ষা করেছো। তাহমিদ এই মুহূর্তে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। মাস্টার মশাই আবারও বলে, শতাব্দী তার মাকে তোমার কথা বলেছি, তারপর মিতু আমাকে বলেছে কিছু একটা করার জন্য, কিন্তু আমি বিশ্বাস নিয়ে বলেছিলাম তুমি আমার মেয়েকে নিয়ে কোথাও যাবে না। ও তো বোকা মেয়ে, কিন্তু তুমি তো বুদ্ধিমান। দেখো, তুমি আমার কথা সত্যি প্রমাণ করে দিয়েছো, আর তুমি আজও এসে আবারও ভালোভাবে শতাব্দীকে বুঝিয়ে দিয়েছো তুমি এই বিয়েতে অনেক খুশি। এখন আমার মেয়েটা নতুন সংসারে মন দিতে পারলেই হলো। মাস্টার মশাই কথাগুলো বলেই চলে গেলেন। তাহমিদের চোখ দুটো ছলছল করছিল। আশেপাশের মানুষের বিশ্বাস আর সম্মান রক্ষা করতে গিয়ে সে তো নিজের মনকেই ভেঙে গুঁড়ো করে দিয়েছে। আর আজ যেটা তার কাছে সম্মানের পরিবর্তে কাটা হয়ে গেছে। লোকে বলে মহৎ কাজের পর আত্মিক প্রশান্তি আসে, আর তাহমিদের ক্ষেত্রে তো উল্টোটাই হচ্ছে। এখন তার আত্মার আর্তনাদ বাড়ছে, আর সেই আর্তনাদ একমাত্র সে নিজেই শুনতে পাচ্ছে। বিরাজকুমার শতাব্দীর স্মৃতিতে সিঁদুর দেওয়ার আগে শতাব্দী শেষবার চোখজোড়া উঠিয়ে ভিড়ের মাঝে তাহমিদকে খুঁজতে লাগলো। তাহমিদ এবার সামনে এলো। তাদের চোখাচোখি হতেই তাহমিদ মুচকি হাসলো, আর শতাব্দীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সবাই হয়তো তা দেখে ভাবলো নতুন জীবন শুরুর আনন্দে এই অশ্রু গড়িয়ে পড়ছে। কে জানতো সেই ভিড়ে তখন দুটো আত্মার বিচ্ছেদ হচ্ছিল। শতাব্দীর মুখ বরাবর ঘোমটা টেনে দিতেই তাহমিদ মাথা নিচু করে নিল। আরাফ তাহমিদের কাঁধে হাত রেখে বলে, বিয়ে শেষ হতে তো অনেক সময় লাগবে। আমি আর আনাফ আরুকে নিয়ে চলে যাচ্ছি। তুই কি থাকবি ইভানের সাথে? তাহমিদ ক্ষীণ কণ্ঠে বলল, না, আমি থাকবো না। দাঁড়া, ইভানকে একা রেখে না যাওয়া ভালো। ইভান মাস্টার মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আহনাফ। গাড়ি মহল্লা থেকে বের হতে পাশের অন্ধকার গলি থেকে বের হয়ে একটা কোট পরা ব্যক্তি তার ফোন কানের কাছে নিয়ে বলে, তাহমিদ ওর বন্ধুদের নিয়ে চলে গেছে। মসজিদ জুবাইয়ের জানলার সামনে এসে দাঁড়ান। তিনি ফোনে থাকা লোকটাকে উদ্দেশ্য করে বলেন, শোনো, কেউ একজন ওদের ওপর নজর রাখছে, তুমি ওদের কাছাকাছি থাকবে, তাহমিদের যাতে কোনো ক্ষতি না হয়। স্যার, আপনি চিন্তা করবেন না, আমাদের টিম ওদের ঠিক নজর রাখবো। মসজিদ জুবাইয়ের ফোন রেখে মনে মনে বলে, রহমত সাহেবকে এই বিষয়ে কিছুই জানানো উচিত হবে না। লোকটাকে দিন দিন খুব সন্দেহ হচ্ছে। তিনি ছাড়া তাহমিদ আর ওর বন্ধুরা কোথায় থাকে এটা কেউই জানে না। তাহলে সেদিন ওদের বাসার সামনে কে গিয়েছিল? কে তাদের ওপর নজর রাখছে? মসজিদ জুবাইর বিড়বিড় করে বলল, ভাগ্যিস বিক্রমের মাধ্যমে আমি এই ব্যাপারটা জানতে পেরেছিলাম। ওকে একটা ফোন দেওয়া উচিত। মসজিদ জুবাইর বিক্রমকে ফোন করতেই বিক্রম বলল, আঙ্কেল কেমন আছেন? ভালোই আছি, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে তাহমিদের কথা জানিয়েছো। কি যে বলেন আঙ্কেল, এটা আমার দায়িত্ব। আফটার অল আপনি আমাদের পরিচিত মানুষ। বাবার সাথে আপনার উঠা বসা ছিল, আর আপনি পরিচয় না দিলে আমি তো জানতামই না তাহমিদ আপনার বোনের ছেলে। হ্যাঁ, আমার এক পরিচিত লোক আছে, সেই বলেছিল তুমি নাকি অরুণিকার কেস নিয়েছিলে। তারপর তোমার ডিটেলস নিয়ে জানলাম তুমিই সেই বিক্রম। আচ্ছা, তুমি কিন্তু তাহমিদের সাথে যোগাযোগ রাখবে। জি আঙ্কেল, আমি ওকে মাঝে মাঝে ফোন দিই। যখন থেকে জেনেছি ও আপনার বাগ্নে আরও ভালোভাবেই কথাবার্তা হয়, তবে ও জানে না আমি আপনার বলাতে ওর সাথে যোগাযোগ রাখি। আরে এটা আবার ওকে বলতে যেও না। না না, বলবো না, চিন্তা করবেন না। আমি দেশে যাচ্ছি। তুর্যের এমন কথায় সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। আহনাফ বলল, মাস্টার্সে ভর্তি হবি না? হব, কিন্তু আপাতত কিছুদিনের জন্য দেশে যাব।